দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ নয়, এবার আমেরিকার বিরুদ্ধে লড়াই শুরু। বুধবার থেকে লাগু হচ্ছে অতিরিক্ত 25% শুল্ক। আমেরিকায় ভারতীয় পণ্যের শুল্ক 50% লাগু। ভারতীয় পণ্যকে বিশেষাধিকার প্রাপ্ত বিদেশি মর্যাদা। রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে চাপ আমেরিকার চাপে মাথা নত করতে নারাজ ভারত। আমেরিকাকে মোকাবিলায় স্বদেশী বার্তা প্রধানমন্ত্রীর। দেশবাসীকে স্বদেশী পণ্য কেনার আহ্বান নরেন্দ্র মোদীর। দোকানের সামনে আমি স্বদেশী বিক্রি করি লেখা বোর্ড, ক্রেতাদেরও মেড ইন ইন্ডিয়া পণ্য কেনার আহ্বান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন এবং আবারও স্বদেশী আন্দোলনের ডাক। আর এই আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে নয়, আন্দোলন হবে এবার আমেরিকার এই নীতির বিরুদ্ধে, স্পষ্ট করছেন নরেন্দ্র মোদী। একেবারে একদিকে অতিরিক্ত শুল্ক বৃদ্ধি, দেখো দিবারতী, অতিরিক্ত শুল্ক বৃদ্ধি নিয়ে একটা প্রশ্ন তো উঠছে, কেন এই শুল্ক বৃদ্ধি আমেরিকার? কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একেবারে ঠিক, এবং প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা বুঝিয়ে দিয়েছেন আমেরিকাকে। আমেরিকায় এই তো বুধবার থেকেই লাগু হচ্ছে, মানে আজকে মঙ্গলবার, কাল থেকেই লাগু হচ্ছে মাসুমা। এই যে তারা যে বার্তা দিয়েছিল শুল্ক বৃদ্ধির 50% শুল্ক, আগেই ভারতীয় পণ্যে 25% শুল্ক ছিল, এবং যেটা এর আগে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে 27 আগস্ট মধ্যরাত থেকে, অর্থাৎ আগামীকাল মধ্যরাত থেকে লাগু হচ্ছে অতিরিক্ত 25% শুল্ক। রাত 12টা 1 মিনিটের পরে অতিরিক্ত 25% শুল্ক যুক্ত হবে। শুল্ক লাগুর আগে এবার বিজ্ঞপ্তি প্রকাশ আমেরিকার। ভারত থেকে আমদানিকৃত এবং গুদামজাত পণ্যের ওপর বসবে শুল্ক। শুল্কের পাশাপাশি ভারতীয় পণ্যকে দেওয়া হচ্ছে বিশেষ তকমা। ভারতীয় পণ্যকে বিশেষাধিকারপ্রাপ্ত বিদেশি পণ্যের মর্যাদা দিচ্ছে আমেরিকা। আগামীকাল থেকে এই তকমা দেওয়া হচ্ছে ভারতীয় পণ্যকে। রাশিয়া থেকে তেল কেনার জন্যই ভারতের উপরে সেকেন্ডারি শুল্ক, সেই শুল্ক আরোপ করা হচ্ছে। এই প্রশ্ন তো ওঠার সময়, সত্যি এই প্রশ্ন উঠছে, তার কারণ একদিকে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য এর আগে আমরা শুনেছি, এর আগে দেখেওছি, কিন্তু কোথাও গিয়ে এই তেল কেনার বা ভারত রাশিয়ার সম্পর্ক নিয়েই কি এত মাথা ব্যথা আমেরিকা, এত মাথা ব্যথা ডোনাল্ড ট্রাম্পের, এই অভিযোগ করছে। তবে আমেরিকার চাপ, সেই চাপ সত্ত্বেও ঝুঁকেগা নেহি ভারত। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যতই চাপ আসুক মাথা নোয়াবে না দিল্লি। ভারতীয়দের দোকানের বাইরে স্বদেশি বোর্ড লাগানোর আহ্বান। অন্য দেশ থেকে আমদানি করা পণ্য বিক্রি থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান। ছোট কিন্তু প্রভাবশালী পদক্ষেপ, জাতির অগ্রগতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদেরও কিন্তু দিবারাত্রি এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমি স্বদেশী বিক্রি করি লেখা বোর্ড দেখে বিক্রেতাদের গর্ববোধ করা উচিত, এই বিষয়টাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে গতকালের আহমেদাবাদের সভা থেকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ট্রাম্পের শুল্ক নিয়ে আজ দিল্লিতে হাই ভোল্টেজ একটি বৈঠক রয়েছে। দিবারাত্রি একটু শুনবো আমরা নরেন্দ্র মোদী গতকাল আহমেদাবাদে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন, দেখুন। दुनिया में आर्थिक स्वार्थ वाली राजनीति सबको अपना करने में लगा है, उसे हम भली भांति देख रहे हैं। मेरे देश के लघु उद्यमी हो, किसान हो, पशुपालक हो, हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं, मोदी के लिए आपके हित सर्वोपरि है। सरकार लघु उद्यमियों का, किसानों का, पशुपालकों का कभी भी अहित नहीं होने देंगी। और कितना ही क्यों न आए, हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे। आत्मनिर्भरता को विकसित भारत के निर्माण का आधार बना दिया है। अपने किसानों, अपने मछुआरों, अपने पशुपालकों, अपने उद्यमियों के दम पर भारत तेजी से विकास के रास्ते पर चल रहा है। आत्मनिर्भरता के रास्ते पर आगे बढ़ रहा है। আত্মনির্ভরতার কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় এই আত্মনির্ভরতার কথা এসেছে। আবারও গতকালের সভা থেকে এই বার্তা, এবং যখন ঠিক একদিন পরে এই শুল্ক আরোপ হতে চলেছে। শুভাশিস বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শুভাশিস দা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ একটি গুরুত্বপূর্ণ বৈঠক নরেন্দ্র মোদী ডেকেছেন, ক্যাবিনেট মিটিং, এবং কখন ডাকছেন না ঠিক আজকের রাত পার করলেই
শুল্কের যে একটা 50% শুল্ক, বড় একটা পরিমাণের শুল্ক, সেই শুল্ক আরোপ করার কথা আমেরিকা ভারতীয় পণ্যে, কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি নিয়ে যে জিনিসটা উনি তৈরি করতে চাইছেন, যে আড়ম্বরটা উনি করতে চাইছেন, সেটা অনেকটা এরকম যে আপনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং আপনি রাগের মাথায় গোটা সিঁড়িটা ভেঙে দিলেন, বললেন না আমাদের সিঁড়িটা পুরোটা প্রয়োজনীয়তা না। কারণ সিঁড়ি এবার আপনি অনেকক্ষণ বাদে হয়তো বুঝতে পারবেন যে সিঁড়ি দিয়েই আপনাকে আবার দোতলায় ফিরে যেতে হবে, তখন আপনি দেয়াল বেয়ে উঠবেন না কিভাবে উঠবেন সেটা আপনার হেডেক। পয়েন্টটা হলো আমেরিকার যে শুল্ক নীতিটা, সেটা কিন্তু প্রথম এবং ফার্স্ট লেয়ার অফ অ্যাটাক সেটা কিন্তু আমেরিকানদের উপরে গিয়েই পড়বে। কারণ আমেরিকানদের একটা বড় সংখ্যক মানুষজন ভারত থেকে পাঠানো দ্রব্য, ভারত থেকে পাঠানো জামা কাপড়, ভারত থেকে পাঠানো বহু ধরনের মানে ইকুইপমেন্টসের উপরে নির্ভরশীল। আমাদের উপরে যে এফেক্টটা পড়বে ওটাকে কাউন্টার এফেক্ট বলতে পারেন, এবং সেটাই আমাদের ইন্ডাস্ট্রিয়াল এফেক্টেড হবে। ঠিক আছে, সেটাকে কাউন্টার করার জন্য যা যা করার প্রয়োজনীয় সেটা আমাদের করতে হবে। দেখুন, যুদ্ধ যদি শুল্ক নিয়ে হয় বা যুদ্ধ যদি মিলিটারি হয় বা যুদ্ধ যে কোনো ডিসিপ্লিনেই হোক না কেন, যুদ্ধ সর্বদা একটা রক্তক্ষরণ ঘটাবে দু সাইডেই। আমি একবারও বলছি না ভারতবর্ষের কিছু হবে না এবং যা হবে সব আমেরিকার হবে, এরকম কোনো কনসেপ্টকে এন্ডোর্স করছি না। কিন্তু এটা ঠিক, যদি বৃহত্তম ভাবে ভারতের ইকোনমিকে গ্রো করাতে হয় তাহলে সেলফ ডিপেন্ডেন্সি আমাদের বাড়াতে হবে। ভারতীয়দের ভাবতে হবে ভারতীয় ব্র্যান্ডদেরকে কি করে প্রোগ্রেস করানো যায়, ভারতীয়দের ভাবতে হবে ভারতীয় এন্ডোর্সমেন্ট গুলোকে কি করে বাড়ানো যায়। বিদেশি ব্র্যান্ড, বিদেশি দ্রব্য, বিদেশি জিনিসপত্র, বিশেষ করে আমেরিকান যেগুলো আমরা ইউজ করছি, সেগুলোকে আমাদের বর্জন করতে হবে এবং সেটা করতে হবে দেশের স্বার্থে করতে হবে। কারণ যে ইকোনমিক ওয়ারটা চলছে সেটা চায়নাও রেসপন্ড করেছে এবং এই একইভাবে চায়না রেসপন্ড করছে বলে আমেরিকা কমফোর্টেবলি চায়নাকে ট্যাকেল করতে পারছে না। আমরা ভারতীয়রা যখন চায়নাকে কম্পিট করব ভাবছি, আমরা ভারতীয়রা যখন চায়নাকে ওয়ার্ল্ড মার্কেটে একটা কম্পিটিটর বা পার্টনার ইন ফেয়ার কম্পিটিশন ভাবছি, সেক্ষেত্রে চায়নার এই জিনিসটাকে আমরা কেন রপ্ত করতে পারবো না? আমরা কেন বলতে পারবো না যে আমাদের তৈরি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটার্স, আমাদের তৈরি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, আমাদের তৈরি মিড ক্যাপ মার্কেটসকে আমরা ইউটিলাইজ করব? কেন আমাদের একটা আমেরিকান ব্র্যান্ড পরে এতটা সুখ পাই, ইন্ডিয়ান ব্র্যান্ডস গুলো ট্রাই না করে? কেন আমরা ইন্ডিয়ান ব্র্যান্ডস পরবো না? আমাদের উচিত আজকের ডেটে শুধু কোনো রাজনৈতিক মতামত ভুলে গিয়ে দেশের ইকোনমিক স্বার্থে, দেশের জন্য, দেশের সাথে দাঁড়ানো। যখন আমাদের নিউক্লিয়ার টেস্টের পরে স্যাংশন হয়েছিল তখনও আমাদের এরকম একটা সময় গিয়েছিল, ইভেন লাল বাহাদুর শাস্ত্রীর সময় এরকম একটা সময় গিয়েছিল। আজকের ডেটে যখন আমরা এসছি, এই তিন সময়তেই আমাদের আমেরিকাকে মুখ তুবড়ে ফেলে দিতে হবে। তার জন্য ভারতীয়দের ভারতীয়তার সাথে দাঁড়াতে হবে। এখান থেকে সুভাষিসটা একটা বিষয় যে প্রধানমন্ত্রীর স্ট্যান্ড পয়েন্ট একদম ঠিক, দিল্লি কখনো মাথা নোয়াবে না, ভারত কখনো মাথা নোয়াবে না এবং ঝুঁকেগা নেহি ভারত, এই বক্তব্য স্পষ্ট হচ্ছে গতকালও প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে। তাহলে কি এবার এক্ষেত্রে এই পরিস্থিতির মধ্যে কূটনৈতিক চালে বাজিমাত করতে হবে ভারতকে? দেখো, আমি দুটো জিনিসকে আমি একটু মিশিয়ে বলতে চাই, প্লিজ গিভ মি সাম সেকেন্ডস। পয়েন্টটা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে, একটা জিনিস বোঝো, আমেরিকা কিন্তু প্রচন্ড চাপে আছে। কেন চাপে আছে তার কারণটা হচ্ছে বিআরআই অ্যাক্সেস, যেটা আগামী দিনের পৃথিবীর ইকোনমিক করিডোর হতে চলেছে, সেটার থেকে আমেরিকান কন্ট্রোল কিন্তু কমপ্লিটলি নেই। সুতরাং যেটা এতগুলো দেশকে কভার করে যে ইকোনমিক বেল্টিংটা তৈরি করছে, সেখানে ভারত, চায়না, রাশিয়া শুধু নয়, বিশ্বের বহু কন্টিনেন্টের বহু দেশ তাতে ইন্ডালজ। খুব ভুল না বললে 50 অধিক, এমনকি 60 অধিক দেশ এর সাথে যুক্ত। এবং এই ইকোনমিক করিডোরটা তৈরি হয়ে গেলে আমেরিকা দারুণভাবে ইকোনমিক্যালি সাফার করবে, সেটা আমেরিকা যথেষ্ট ভালোভাবে বুঝছে। যদি আমেরিকার নিউজ পেপার কিছু পড়ার সুযোগ হয় তাহলে বোঝা যায় যে আমেরিকানস একটা ইনফ্লেশনকে তারা প্রেডিক্ট করছে এবং সেই ইনফ্লেশনটা অলরেডি আমেরিকা ঢুকে গেছে। তৃতীয়ত, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হলো যদি এই বিআরআই অ্যাক্সেসটা আস্তে আস্তে নিজের ট্রানজাকশনাল কারেন্সিটা ডলার্স থেকে সরিয়ে গিয়ে তাদের নিজস্ব কারেন্সিতে ট্রান্সফার করে এবং পরবর্তীকালে অন্য কোনো কারেন্সিতে ট্রান্সফার করে যেটা ইউএস ডলার নয়, তাহলে কিন্তু ইউএসএ ইকোনমিক ক্রাইসিসে পড়ে যাবে।
সেই কারণেই এমন একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে, অ্যাজ এ বিশ্ব শান্তির জন্য আমরা এই ট্যারিফগুলো বসাচ্ছি। আসল কথা ইউরোপকে বা আফ্রিকাকে বা এশিয়াকে আমেরিকা নিজের সাবঅর্ডিনেশনে আনার চেষ্টার জন্য বারংবার এই প্রেশারগুলো ক্রিয়েট করবে এবং করে চলেছে। এই সময় আমরা যদি শক্ত হাতে আমাদের পজিশন থেকে না সরে যাই এবং আমরা যে প্ল্যানে এগোচ্ছি সেই প্ল্যানটা আমরা চালিয়ে যাই, গিভ আস 3 to 4 ইয়ার্স, ভারতের স্ট্র্যাটেজিস্ট এবং পলিটিক্যাল এবং পলিসি অ্যাডভাইজার্সরা 2028-29 সালের মধ্যে আমেরিকার ঔদ্ধত্য ধুলোয় মিশিয়ে দেবে এবং আবার করে আমাদের এমন একটা ইকোনমিক করিডোর তৈরি হবে যাতে আমরা যারা অ্যাকচুয়াল কন্ট্রিবিউটার্স টু দ্য ওয়ার্ল্ড জিডিপি তারা অনেক এগিয়ে আসতে পারবো এবং আমাদের ডিপেন্ডেন্সি কমবে। সেই জন্য এই লড়াইটা, এই কাউন্টার স্ট্রাইকটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শুভাশিস দা, যখন একটি দেশের মাথায় একজন ব্যবসায়ী বসে থাকেন তখন তো তার কিছু নির্দিষ্ট প্ল্যানিং থাকবে এবং সেটা ব্যবসা ওরিয়েন্টেড বলেই আমরা ধরে নিতে পারি। আপনি যে কথা বলছেন যে যদি 28-29 সালে আমেরিকার এই রকম অবস্থা হয় এবং সেটা যদি ট্রাম্প এখন থেকেই বুঝতে পেরে থাকেন, তাহলে তিনি যা যা করতে চলেছেন বা করছেন সেগুলো কি ফাঁকা আওয়াজ? আমি কেন এই কথা বলছি, এইখানে আরেকটা কথা না বললেই নয়। ভারতের সাথে চীনের যে সখ্যতা, সেই সখ্যতা এবার আমেরিকার কুনজর পড়ছে। চীনকে করা হুঁশিয়ারি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কোন জায়গা থেকে চীনকে এই হুঁশিয়ারি দেওয়া, কোন জায়গা থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বৈঠক করছেন এবং বার্তা দিচ্ছেন ভারতের উদ্দেশ্যে, এগুলো কোন জায়গা থেকে তাহলে ট্রাম্প করছেন? দেখো, দুটো খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে ইদানিং কালে আমেরিকা ধাক্কা খেয়েছে। প্রথম ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইন্ডাস্ট্রি অফ ওয়েপন্স, যেখানে তারা আর্মস ট্রেডিং এর সাথে যুক্ত ছিল এবং যেই আর্মস ট্রেডিং থেকে আমেরিকা বিপুল কামিয়েছে, সেই আর্মস ট্রেডিংটা আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটাই নালিফাই করে ফেলেছে অনেক মিড ক্যাপ মার্কেট। সেকেন্ডলি, আমেরিকা বিভিন্ন জায়গায় নিজের ইনভেস্টমেন্ট চালু করার চেষ্টা করেছিল যেখানে চায়নার অলরেডি ইনভেস্টমেন্ট ঢুকে বসে আছে, which includes Africa, which includes পাকিস্তান, বাংলাদেশ অলসো। সেই সব জায়গায় দাঁড়িয়ে একটা রিভিউ করা হচ্ছে যে তারা যে ইনভেস্টমেন্টগুলো করেছে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু কোনোদিনই তাদের পলিটিক্যাল, মানে যেখানে ইনভেস্ট করেছে তাদের পলিটিক্যাল সিনারিওর সাথে খাপ খাচ্ছে না। অর্থাৎ পাকিস্তান ধরো ফর এক্সাম্পল যদি আগামী দিনে ভেঙে টুকরো হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেই ইনভেস্টমেন্টগুলো যেমন সাফার করবে, তেমনি যদি সত্যিকারের বিআরআই রুটটা তুমি দেখো, সেটা যেমন আফগানিস্তানে যাচ্ছে তেমনি খাইবার পাখতুনখোয়া হয়ে বালুচিস্তান হয়ে সেটা সিন্ধ হয়ে বেরোচ্ছে। সুতরাং পাঞ্জাব প্রভিন্সকে সেখানে ধরা হবে না। অর্থাৎ যে বিআরআই রুটটা হচ্ছে সেখানে পাকিস্তানের মোস্ট রিসোর্সফুল যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু বিআরআই বেনিফিটেড হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা কিন্তু যে বেনিফিটটা পাওয়ার ইচ্ছা থেকে যে ইনভেস্টমেন্টগুলো অলরেডি করেছিল সেই ইনভেস্টমেন্টগুলো জলাঞ্জলি যেতে চলেছে। তাই জন্য আমেরিকা যথার্থ চেষ্টা করেছিল চায়না ইন্ডিয়ার মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে দেওয়ার। যদি সেটা মিলিটারি কনফ্লিক্ট হতো সেটা আইডিয়াল সিনারিও হতো। আজকে সেটা হয়নি বলে সেকেন্ডারি কনফ্লিক্ট লাগানোর জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে ইউজ করার চেষ্টা করছে অ্যাজ এ টুল। যেহেতু তাদের ইকোনমিক কন্ডিশনটা একদম শেষ হয়ে গিয়েছে, তাই জন্য তাদেরকে ব্যবহার করে বিভিন্ন রকম এড পাইয়ে দিয়ে চেষ্টা করছে ভারতের এনগেজমেন্ট বাড়ানো ইন মিলিটারি অপারেশন। যদি সেটা আমেরিকা করতে পারে তাহলে ধরুন আপনার সংসারে আমি বারংবার ঝামেলা সৃষ্টি করছি, তাহলে কোনো গঠনমূলক চিন্তাধারাকে আপনি কোনোদিনই কার্যকারী করতে পারবেন না। এইটাতে বেশি টাইম পাবে এবং অটোমেটিক্যালি এই বিআরআইটাকে ডিজলভ করে দিতে তারা পারবে। যে কথাটা আপনি বলছেন, চীনের সঙ্গে সখ্যতা রাখার একটা চেষ্টা আমেরিকা করছেও, কিন্তু তার পাশাপাশি আবার এই কথাও বলছে যে একটা এমন কার্ড নাকি ওয়াশিংটনের হাতে আছে যেই কার্ডটা খেললে চীন কোথাও অসুবিধায় পড়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা একটু শুনিয়ে নিই, আমি তারপরে আবার আসছি আপনার কাছে। She would like me to come to China. It's a very important relationship. Good relationship that we have now with China. It's a much better relationship economically. Give us magnets. If they don't give us magnets, then we have to charge them 200% tariff or something. You know, they're now flying. You know, we had 200 of their planes were unable to fly because we were not giving them Boeing parts purposely because they weren't giving us magnets. Therefore, we weren't giving them. But we have a much more powerful thing that's much more
I mean, look, in terms of playing the cards, we have much bigger and better cards than they do. We have a great relationship with China. I mean, it's happening. You see it. It's happening. Cards, we have incredible cards, but I don't want to play those cards. That would, if I played those cards, that would destroy China. I'm not going to play. একদিকে চীনের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রাখতে চায় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলছেন, কিন্তু তার কাছে অর্থাৎ ওয়াশিংটনের কাছে নাকি একটা অবিশ্বাস্য কাজ আছে, সেই কাজ খেললে চীন নাকি ধ্বংস হয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লিচে মিউং এর উপস্থিতিতে এমনটাই মন্তব্য ট্রাম্পের। এখান থেকে সুভাষিস তার কাছে যাবো। সুভাষিস, একদিকে ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন যে চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চান, এটাও বলছেন যে এমন একটা অবিশ্বাস্য কাজ রয়েছে যে কাজ খেললে হয়তো চীন ধ্বংস হয়ে যাবে। আমার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি তাকে পাশে বসি একদম। হ্যাঁ, একটা বিখ্যাত সিরিজের প্রমোশন করতে আমি বসে নেই, যদিও তাতে একটা লাইন আছে, ইফ ইউ টক অফ কার্ডস ইন ডিপ্লোমেসি ইউ ডোন্ট নো হাউ টু বিল্ড আ হাউস অফ কার্ডস। ঠিক আছে, এবার পয়েন্টটা হচ্ছে যে তুমি তাস খেলায় আমি অমুক খেলতে পারি তমুক খেলতে পারি ওসব যদি গল্প দিয়ে থাকো, তাহলে জেনে রাখো অ্যাকচুয়ালি তোমার কাছে কোনো কার্ড নেই। সুতরাং ও যে কার্ডটার কথা বলছে সেটা তাইওয়ান কার্ড, এবং সেখানে কোরিয়াকে ইউজ করে, দক্ষিণ কোরিয়াকে ইউজ করে তারা বিভিন্ন রকম নিউক কার্ড খেলে তাইওয়ানকে পাওয়ারফুল করার চেষ্টা করবে, যাতে তাইওয়ান চায়নার কনফ্লিক্টটা বাড়ে, এবং এইদিকে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশের এই এন্টায়ার ইন্টারটেরিটোরিয়াল কনফ্লিক্টটা বাড়ে। শুনুন, একটা কথা ডোনাল্ড ট্রাম্প ভুলে যায়, হ্যাঁ হয়তো কোনো চাপে পড়েই একদিন বলে দিয়েছিল যে ইন্ডিয়ানস আর বিগার নেগোসিয়েটার অ্যান্ড ডেঞ্জারাস নেগোসিয়েটার্স। এটা ভুলে যায় আমরা সেই দেশের নাগরিক যারা ছোট থেকে বড় হই 5,000 টাকার প্যান্টকে 200 টাকায় কিনে, আমরা নেগোসিয়েশনটা জন্ম থেকে করি, এবং আমাদের দেশে জন্ম নিয়েছিল চাণক্য। আমরা চাণক্যর যেইভাবে চাণক্য নীতি আমাদের রক্তে বয় না, আমরা যে কোনো দিন সকালবেলা ব্রেকফাস্টে এরকম 500টা স্ট্র্যাটেজিস্টকে গিলে খেয়ে নিতে পারে ভারত সরকার। সুতরাং আমি কোনো ঔদ্ধত্য ছাড়া এই কথাটা বলছি, উনারা যেটা করছে সেটা লং টার্ম অ্যাটাক নয়, সেটা ট্রাম্প বারংবার বলছে। যতই একটা লক্ষ্য করে দেখো, যত এই ট্যারিফ গেমটা ডিলে হচ্ছে তত ট্রাম্প কিন্তু রেসলেস হয়ে পড়ছে। যদি আমার হাতে গেমের কন্ট্রোল থাকে তাহলে আমি রেসলেস হব কেন? কারণ আমি তো জানি আমি গেমটা জিতছি, তাহলে আমি কেন বারংবার থ্রেট ইকুয়েশন খেলবো? আমি তো তাহলে আমার ট্যারিফ লাগিয়ে দেবো, চুপচাপ বসে থাকবো, দেখো চলো লেটস প্লে দ্য গেম। ব্যাপারটা সেটা নয়। এখানে হাইড করার চেষ্টা করা হচ্ছে আমেরিকার থেকে ইনভেস্টমেন্ট রিফিউজাল, এখানে হাইড করার চেষ্টা করা হচ্ছে আমেরিকা লুজিং মার্কেট ইন ওয়েপন, এখানে হাইড করার চেষ্টা করা হচ্ছে যে আমেরিকার ভিতরে গ্রো করা যে ইনফ্লেশনটা সেটাকে। এখানে ডোনাল্ড ট্রাম্প বারংবার নিজের ইকোনমিক ক্রাইসিসটা বা নিজের যে ডেপ থিওরিটা গোটা পৃথিবীতে জেনে গেছে সবাই যে আমেরিকা কত দেনায় আছে, সেই জিনিসটাকে হাইড করার জন্য বিভিন্ন দেশকে ইনভলভ করে ঝটিকা পয়সা কামিয়ে নেওয়ার একটা প্ল্যান করছে। একটা তথ্য শেয়ার করে দেওয়াটা খুব দরকারি। ভিয়েতনামের ট্যারিফ কমানো হয়েছিল, যেমন এটা সত্যি, তেমন এটাও সবার জানা দরকার। সেই ভিয়েতনামে কিন্তু ট্রাম্প, যিনি বিজনেসম্যান, উনার নিজের রিসর্ট তৈরি হচ্ছে। পয়েন্টটা হচ্ছে এখানে কি এরকম নয় তো ব্যাপারটা যে ট্রাম্প নিজেকে ব্যবসায়ী হিসাবে গ্রো করার জন্য এই 5টা বছর আমেরিকার পলিসি মেকারসদের ব্যবহার করছে, এবং আমেরিকার ইমেজ চুলোয় যাক, ট্রাম্পের ব্যবসা যেন ফুলে পেঁপে ছড়িয়ে যাক, এই প্ল্যান নিয়ে ট্রাম্প এগোচ্ছে। এটা আমাদের কিন্তু ভেবে দেখার সময় এসেছে, কারণ ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ইকোনমি বাট মাচ মাচ ব্রডার দ্যান দ্যাট। সুভাষিস দা, খুব বেশিক্ষণ আর সময় নেই আমাদের হাতে। ট্রাম্পের জায়গাটা খুব স্পষ্টভাবে আপনি ব্যাখ্যা করছেন। আমি এবার একটু ভারতের জায়গাটায় আসবো, এবং যেটা আমরা দেখলাম যে জয়শঙ্করজি তিনি গেলেন মস্কোয়, একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো, একাধিক বৈঠক হলো, এবং যেটা বারবার ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করেছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইটাকে সামনে আনার চেষ্টা করছেন ভারত বিরোধিতার ক্ষেত্রে, কেন রাশিয়াকে সাহায্য ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে ভারতের ভূমিকা, রাশিয়ার সঙ্গে বৈঠক, চীনের সঙ্গে কথা, এগুলোর মাধ্যমে বা এগুলোর যত বাড়বে তত ট্রাম্পকে কোণঠাসা করার চেষ্টাটা হয়তো হবে, কিন্তু আত্মনির্ভরতার দিকে এগোনো আজকে মোদিজি বলছেন ঠিকই, কিন্তু এটা কত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা সম্ভব? দেখুন, ইমপ্লিমেন্ট করার জন্য কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রাজনৈতিক নেতা বা কোনো প্রধানমন্ত্রীর কথাটাকে আমার তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই আমি মানুষের নিজস্ব জাতীয় সচেতনতাকে।
আমার যদি মনে হয়, আমি যদি জ্ঞানী গুণী একটা এন্ডোর্সমেন্ট তৈরি করতে চাই বা একটা ইনভেস্টমেন্ট তৈরি করতে চাই বা অ্যাজ এ এন্টারপ্রেনিয়র, আমাকে বুঝতে হবে যে আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কিভাবে সার্ভ করতে পারবো, আমরা কিভাবে সার্ভিস ইন্ডাস্ট্রিকে সার্ভ করতে পারবো, আমরা কিভাবে সাপ্লাই চেইনকে সার্ভ করতে পারবো। আমাদেরকে কষাস হওয়াটা খুব প্রয়োজনীয় এই সময়। দেখো, দেশ রাষ্ট্রবোধ মানে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা কিছু নেতা মন্ত্রী নয়। রাষ্ট্রবোধে যেমন তুমি আছো, তোমার সঙ্গী আছে, তেমনি আমি আছি, আমার বাড়ির শিশুকন্যা আছে, তেমনি রাষ্ট্রবোধে কিন্তু প্রতিটা সেরম মানুষ আছে যারা সে অর্থে জিডিপিতে কন্ট্রিবিউট করে না। সেই সকল মানুষকে নিয়ে একটা রাষ্ট্র চেতনা তৈরি করতে হবে, যে রাষ্ট্র চেতনার লড়াইটার ইতিহাস আমরা পড়ে ছোটবেলা থেকে বড় হয়েছি, যে কিভাবে আমরা ব্রিটিশদের সহায়তা করেছি। আমরাই সেই রাষ্ট্র যারা নিজের স্বাধীনতার ইতিহাস নিজেরা লিখেছি, আমরাই সেই রাষ্ট্র যারা নিজেদের নিউক্লিয়ার পাওয়ার নিজেরা করেছি, আমরাই সেই রাষ্ট্র এই রাষ্ট্র গোটা পৃথিবীকে কালচারাল ডিপ্লোমেসি শিখিয়েছি। সুতরাং আমরাই সেই রাষ্ট্র যারা দেখাবো যে যদি চাই আমরা পৃথিবীর এন্টায়ার ইকোনমিক ফিউচার চেঞ্জ করে দিতে পারি, এবং সেটাই করে দেখাবো। ওয়েট টিল 2029, ইউ উইল গেট মাই আনসার, মাই ফ্রেন্ড। একদম। অনেক ধন্যবাদ সুভাষিস দা। সুভাষিস বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এবং যেহেতু সময়ও আর খুব বেশি নেই জিরো আওয়ারে, কাজে এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। জিরো আওয়ার যারা দেখলেন এই মুহূর্তে, তারা নিশ্চয়ই ভারতের জায়গা খুব সুন্দর করে ব্যাখ্যা সুভাষিস দা করেছেন, এবং আমেরিকার জায়গাটা কেন ডোনাল্ড ট্রাম্প এটা করতে চাইছেন সেটাও খুব স্পষ্ট হয়েছে। আজকে সময় শেষ, এখানেই শেষ করব অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন CNN।